তাপস মাইতি এক বিশিষ্ট কণ্ঠ, যার উচ্চারণে মিশে থাকে আবেগ, ছন্দে থাকে প্রাণ, আর অভিব্যক্তিতে থাকে কবিতার অনন্ত বিস্তার। তিনি হলেন মুম্বাইয়ের বিখ্যাত আবৃত্তি শিল্পী তাপস মাইতি। তাপস মাইতিকে মঞ্চে আহ্বান জানাই। যিনি বড় বড় অনুষ্ঠানকে একই সূত্রে বেঁধে নিয়ে চলেন, তিনি হলেন সূত্রধর বা সঞ্চালক তাপস মাইতি। মঞ্চে আমন্ত্রণ জানাই তাপস মাইতিকে অনেক অনেক করতালি দিয়ে। আবৃত্তি শিক্ষা শুরু হয়েছিল পদ্মশ্রী দেবদুলাল বন্দ্যোপাধ্যায় এবং বঙ্গভূষণ শ্রী পার্থ ঘোষের কাছে। নিয়মিত রেডিও, টিভি, বিজ্ঞাপনে ভয়েস ওভার করেন। ডিসকভারি, হিস্ট্রি, ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে নিয়মিত ভয়েস ওভার করেন। সিরিয়াল, সিনেমা এবং ওয়েব সিরিজে নিয়মিত কণ্ঠদান করেন। বিখ্যাত ব্যক্তিত্বের লিপে কণ্ঠদান করেন। এদের মধ্যে উল্লেখযোগ্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এম করুণানিধি, বলিউড অভিনেতা বোমানা ইরানি, অনেকেই। আমি যত বলবো কম বলা হয়ে যাবে। আসুন আমরা তার কাছে এখন আবৃত্তি শুনি। করতালি দিয়ে তাকে আমরা অভিনন্দন জানাই। যদি ভালোবাসো আকাশকে ভালোবেসো, দুঃখ পাবে না। যদি ভালোবাসো নদীকে ভালোবেসো, ছন্দ হারাবে না। যদি ভালোবাসো অর্থকে ভালোবেসো, দরিদ্র হবে না। যদি ভালোবাসো ভগবানকে ভালোবেসো, স্বর্গ হারাবে না। আর যদি মানুষকে ভালোবাসো, হয়তো কিছুই পাবে না, তবে এই পৃথিবীতে তোমার নাম কোনো দিন হারাবে না। নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার পক্ষ থেকে এবং শুভ নববর্ষের শুভেচ্ছাও জানাই। এখনো বৈশাখ মাস চলছে, আর মন খুলে আড্ডা তার 2 বছর বয়স হলো। প্রথম বছরেও রবিদা আমাকে ডেকেছিলেন, তার জন্য রবিদাকে ধন্যবাদ যে আমাকে এবছরও আমন্ত্রণ জানিয়েছেন। এবং আমি আপনাদের বলি, রবিদা এবং চিত্রাদির দুজনের কবিতা তারা আমাকে দিয়ে একটি অডিও করেছেন এবং শান্তিনিকেতনে সেটি শুনিয়েছিলেন গত শান্তিনিকেতনের মেলায় গিয়ে। তো আমার সৌভাগ্য হয়েছে যে আপনাদের সঙ্গে কাজের মাধ্যমে বিভিন্নভাবে জড়িয়ে থাকা। আমি আপনাদের বাড়ির মানুষ, বম্বেরই লোক, দীর্ঘ বছর ধরে এখানে আবৃত্তির চর্চা করছি। আমাকে আমার যে শিল্পের যে পথ চলা তারা অনেকেই জানেন। আমরা একটা খুব অস্থির সময়ের মধ্যে আছি। এই মুহূর্তে দাঁড়িয়েও জানি না সামনে কি হবে, এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে দেশের। এবং আমরা যখন এই শান্তিতে আজকে এখানে অনুষ্ঠান করছি কিংবা রাতে ঘুমোই, তখনও কিন্তু কেউ কেউ জেগে থাকেন বর্ডারে। তাদের জন্য আমরা শান্তিতে থাকি, কিন্তু তাদেরও পরিবার আছে, তাদেরও স্ত্রী, পুত্র, বাবা মা, সমাজ সংসার আছে, তাদেরও প্রাণের মায়া আছে। তবু তারা প্রাণের মায়া ত্যাগ করে কিন্তু আমাদেরকে সুরক্ষিত রাখেন। তাদেরকে স্মরণ করে আমি একটি কবিতা বলবো। এবং আগামী এ মাসেই, আগামী 14 তারিখে প্রয়াণ দিবস হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের। সুকান্ত ভট্টাচার্যের সেই সৈনিকদের নিয়ে একটি কবিতা। প্রিয়তম সুখ আপনাদের অনেকেরই চেনা। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনেশিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে, নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও। আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল। রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি। আজ নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ। চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি, কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক।
যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া। প্রতি মুহূর্তে শ্লথ হয়ে আসে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক। রাত্রি চাঁদ উঠে আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে, কতবার হৃদয়ে জ্বলেছে অনুশোচনার অঙ্গারে তোমার আর তোমাদের ভাবনা। তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে, ছুঁড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায়, মারি আর মড়কের দুঃসহ আঘাতে বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব। আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আরেক যুদ্ধক্ষেত্রে। জানি না আজও আছো কি নেই, দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে জানি না, তাও তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্ভর আশা। ঘরে ফেরার সময় এসে গেছে, জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করেনি। মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে, জানি সম্বর্ধনা উঠবে না লোকমুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার। তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়। যুদ্ধ চাই না আর, যুদ্ধ তো থেমে গেছে, পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়। আর সামনে নয়, এবার পেছনে ফেরার পালা। পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্য। প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি? উত্তর তার, তিউনিসিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা, যে সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য। নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। ধন্যবাদ। এবার আরেকটা ভিন্ন স্বাদের কবিতা আপনাদের শোনায়। আপনারা যারা কলকাতার বা এখনো যারা বম্বেতে থাকেন, দেখবেন রাস্তাঘাটে অনেক সময় মাদারের খেলা দেখাচ্ছে, খেলা দেখিয়ে তাদের জীবিকা নির্বাহ করে। তো তেমনই প্যারিলাল কবিতা কবি কমল করে যে এই ম্যাজিক দেখিয়ে, মাদারের খেলা দেখিয়ে তার ডাল রুটি জোগাড় করে, প্রতিদিনের সংসার প্রতিপালন করে। তেমন একটি কবিতা কবি কমল কর, তমলুকের কবি। বান্দর লিয়ে কুত্তা লিয়ে খেলা, রামলালের চেলা আছি বাবু, প্যারি লালের খেলা দেখে যাও। ডাগুডুগুডুগুডুগু 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 হা। शहर बंदर घूमे बाबू, बंदर कुत्ता लाचे, और पैसा मिले कुछ तबे तो खेल खिलाड़ी बाँचे। नसीब হইলো খারাপ বাবু, দেখো না এ ছেলে, বাপের সঙ্গে খেলা করে না যায় স্কুলে। তোমাদের ঘরে বাবু এমন ছেলে আছে, মায়ে ছেড়ে সারা দিন থাকে বাপের কাছে। সকাল সন্ধ্যা ঘুমে বাবু ময়দান মাঠে খেলা, শহীদ মিনার লাল দিঘি গড়িয়া হাটার মোড়ে। মিটিং হইল সেদিন বাবু ধরমতলার মোড়ে। पैसा बहुत मिले छिलो, इरे बेटा कुछ तो बोलो, राते खाना अच्छा छिलो ना रे? हाँ बाबू साहब, बहुत दिनेर साध छिलो बेटार आमार, परोठा से घुगनी दिए खाबे। এই মন্ত্রী আইলো, মিটিং হইল, প্যারি লালের খেলা হইল, ছাগল বান্দর শাদি হইল, কুত্তার সাথে দোস্তি হইল, মস্তি করে খানা হইল রাতে। झूठा होते जाए ना बाबू, मंत्री आए पैसा बहुत मिले। एक छागल बंदर कुत्ता लाचे खेला देखो बाबू, ताली लगाओ हाथे हाथे दीदी मोनी नचबे ताले ताले। गाले हमार दाग दिखो, मोने बाबू काला कुछ नहीं,
বাদশাহ গুন্ডা খতম বাবু, প্যারি লালের খেলা দেখো ভাই, প্যারি লালের খেলা দেখো, প্যারি লালের খেলা, ডাগুডু গুডু গুডু ডাগুডু গুডু গুডু ডাগুডু গুডু গুডু হা। ধন্যবাদ। আপাতত আমার নিজের একক, আমি আজকে এখানে একটু সময়ের মারামারি রয়েছে, আমি তার জন্য আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে আরেকটা জায়গায় যেতে হবে। তো আপাতত আমার 16 এখানে শেষ করে আমরা দ্বৈত উপস্থাপনায় যাব। মঞ্চটা একটু প্রস্তুত করে নিই। আমার সঙ্গে যিনি পারফর্ম করবেন তিনি শুধু কলকাতা থেকে এসেছেন, আপনাদের পরিচিত মুখ, আপনারা দূরদর্শনে ইটিভিতে তাকে দেখেছেন, তার পরিচয় দেবেন আমাদের সঞ্চালিকা। এবার মঞ্চে আহ্বান জানাই কবিতা সোনালীকে। আজকের এই অনন্য সাংস্কৃতিক সন্ধ্যায় আমরা এক বিশিষ্ট শিল্পীকে মঞ্চে আমন্ত্রণ জানাতে চলেছি। তিনি হলেন কবিতা সোনালী। করতালি দিয়ে আমন্ত্রণ জানাই কবিতা সোনালীকে, যার কণ্ঠে শুধু শব্দ নয়, জীবন কথা বলে, আবেগ কথা বলে। কবিতা নিজের সত্তা খুঁজে পায়, তিনি হলেন কবিতা সোনালী। একধারে অল ইন্ডিয়া রেডিওর প্রেজেন্টেটর, ইটিভি বাংলার সহ-প্রযোজক ও অ্যাঙ্কার। আসুন আমরা সোনালীর কাছে কবিতা শুনি। সোনালী, এখন আমাদের কবিতা সোনালী এবং শ্রী তাপস মাইতি তাদের যৌথ নিবেদন পরিবেশন করবেন। সাথে কিবোর্ডে আছেন শশী শেখর নাথ। নমস্কার। প্রথমে বলি, মুম্বাইবাসী আমরা মনে প্রাণে বাঙালি, যে বাসীই হোক না কেন, বাঙালি হিসেবে কেউ বাসী নই, সবাই আমরা মনে প্রাণে বাঙালি। বাংলা ভাষা আমাদের প্রাণ, আমাদের মেরুদণ্ড। ওই যে আমাদের প্রিয় কবি লিখে গেছেন, মল্লিকা সেনগুপ্ত, ভাষা মানে তুমি আমি, ভাষা মানে বাংলা, ভাষা মানে বরাকর থেকে ভাত জানলা। এই তো আমাদের মেরুদণ্ড, আমাদের বেঁচে থাকার জমি। আর প্রথমে আমাদের যৌথ নিবেদন, তারপর আমি এককে যাব। আমার সৌভাগ্য তাপসদার মতো একজন গুণী শিল্পী, তার সাথে আমি আমার মঞ্চ ভাগ করে নেব, এটা আমারও সৌভাগ্য। তাহলে বম্বে কলকাতার যৌথ পরিবেশনা হয়ে যাক, কি বলেন? তাপসদাকে ডেকে নেব আমাদের মাইক্রোফোন ঠিক করার জন্যে। তবে তার সাথে সাথে বলি, আমাদের যৌথ নিবেদনে আমরা চেষ্টা করেছি দুটো প্রান্ত ধরতে। আজকে মাদার্স ডে, কিন্তু মাদের দিন কি একদিন হয়? মনে হয় না, রোজকারই মায়েদের দিন। তাই সেই মায়ের কথা মনে রেখে, হয়তো সেইভাবে নয়, একটু অন্য আঙ্গিকে আমাদের দুটি ভিন্ন মাত্রার পরিবেশনা রয়েছে। প্রথম পরিবেশনায় যাব শেষের কবিতার খুব ছোট্ট একটু অংশ, খুবই ভালো লাগার জায়গা, 11 নম্বর পরিচ্ছেদ, মিলন তত্ত্ব, সেখান থেকে একটু অংশ বলবো। তারপরেরটা না হয় একটু রহস্যে ঘেরা থাক, জানাচ্ছি ক্রমশ। যতক্ষণ মাইক সাউন্ড তৈরি হচ্ছে, ততক্ষণ বলি যে এটা রবিদার একটা স্বপ্ন। রবিদা যখন প্রথম কথা বলছিলেন যে তাপস, আমার একটা ইচ্ছে আছে যে আমি কলকাতাকে বম্বের সঙ্গে মেলাবো, আমি শুনে বললাম যে ঠিক আছে। যেমন কর্তার ইচ্ছে কর্ম হয় না, তেমনি দাদা ভীষণ স্নেহ করেন। আপনাদের অনেক মানুষ আছেন যারা আমাকে ভালোবাসেন, স্নেহ করেন। তো সেই অনুযায়ী সোনালীর সঙ্গে পরিচয় করালেন। আজকে আমরা সামনাসামনি পরিচিত হলাম, কিন্তু প্রায় 1 মাস ধরে আমরা বিভিন্ন সময়ে বসে দুজনকে বোঝার চেষ্টা করেছি যে দুটো এমন চরিত্র, শেষের কবিতাটিতেও বলে দিয়েছে, সেখানে লাবণ্য আর অবদ্ধতার জন্যে যে বোঝাপড়া দরকার হয় দুজনের মধ্যে, সেটা যাতে রবিদা থেকে ওটাকে খুব সহজ করে দিয়েছেন আমাদের সম্পর্কটাকে। তার জন্য রবিদাকে ধন্যবাদ। এবং এরকম একটি প্রস্তাব কলকাতা এবং বম্বেকে মিলিয়ে দিচ্ছি আমরা আজকে এই মঞ্চে।
তার জন্য ধন্যবাদ, আর আপনাদেরকেও ধন্যবাদ যে আপনারা এখানে আছেন। হ্যালো, টেস্টিং, হ্যালো, মাইক, হ্যালো। হ্যাঁ, মানে রবিদাকে তো মনে প্রাণে ধন্যবাদ। আর শুরু করার আগে যারা বড়রা রয়েছেন, আমার আভূমি প্রণাম, আর আমার বন্ধুদের ভালোবাসা, ছোটদের শুভেচ্ছা, ভালোবাসা দুটোই। শুরু করছি শেষের কবিতার খুব ছোট্ট একটু অংশ বিশেষ আমাদের নিবেদনের প্রথম পর্বে। আর আমার নিমন্ত্রণ বুঝি বন্ধ, আমি একঘরে। তোমার নিমন্ত্রণ মাসে একদিন, পূর্ণিমার রাতে 14টা তিথির খণ্ডতা যেদিন চরম পূর্ণ হয়ে উঠবে। এইবার তোমার প্রিয় শিষ্যাকে একটি চিঠির নমুনা দাও। আচ্ছা, বেশ। পকেট থেকে একটা নোট বই বের করে তার পাতা ছিঁড়ে লিখলেন অমিত। Blow gently over my garden, wind of the southern sea. In the hour my love cometh and calleth me. চুমিয়া যেও তুমি আমার বনভূমি, দক্ষিণ সাগরের সমীরণ, যে শুভক্ষণে মম আসিবে প্রিয়তম, ডাকিবে নাম ধরে অকারণ। লাবণ্য কাগজখানা ফিরিয়ে দিলে না। অমিত বললে, এবারে তোমার চিঠির নমুনা দাও, দেখি তোমার শিক্ষা কত দূরে গেলো। লাবণ্য একটা টুকরো কাগজে লিখতে যাচ্ছিল। অমিত বললে, না, আমার এই নোট বইয়ে লেখো। লাবণ্য লিখে দিলে, মিতা তমসি মম জীবনং, তমসি মম ভূষণং, তমসি মম ভবজলধিরত্নম। অমিত বইটা পকেটে পুরে বললে, আশ্চর্য এই, আমি লিখেছি মেয়ের মুখের কথা, তুমি লিখেছ পুরুষের। কিছুই অসঙ্গত হয়নি। শিমুল কাঠি হোক আর বহুল কাঠি হোক, যখন জ্বলে তখন আগুনের চেহারাটা একই। নিমন্ত্রণ তো করা গেল, তারপরে সন্ধ্যা দ্বারা উঠেছে, জোয়ার এসেছে গঙ্গায়, হাওয়া উঠল ঝিরঝির করে ঝাউ গাছগুলোর সার দেবে। বুড়ো বটগাছটার শিকড়ে শিকড়ে উঠল স্রোতের ছলছলানি। তোমার বাড়ির পিছনে পদ্ম দেখে, সেইখানে ঘিরে ঘিরে নির্জন ঘাটে গা ধুয়ে চুল বেঁধেছ। তোমার এক এক দিন এক এক রঙের কাপড়। ভাবতে ভাবতে যাও আজকে সন্ধেবেলার রংটা কি। মিলনের জায়গারও ঠিক নেই। কোনোদিন শান বাঁধানো চাঁপাতলায়, কোনোদিন বাড়ির ছাদে, কোনোদিন গঙ্গার ধারের চাতালে। আমি গঙ্গায় স্নান সেরে সাদা মলমলের ধুতি আর চাদর করব, পায়ে থাকবে হাতের দাঁতে কাজ করা খড়ম। গিয়ে দেখব গালচে বিছিয়ে বসেছ, সামনের উপর রেকাবিতে মোটা গড়ে মালা, চন্দনের বাটিতে চন্দন, এক কোণে জ্বলছে ধূপ। পুজোর সময় অন্তত 2 মাসের জন্য দুজনে বেড়াতে যাব, কিন্তু দুজনে দু জায়গায়। তুমি যদি যাও পর্বতে, আমি যাব সমুদ্রে। এই তো আমার দাম্পত্য দৈরাজ্যের নিয়মাবলী তোমার কাছে দাখিল করা। এখন তোমার কি মত? মেনে নিতে রাজি আছি। মেনে নেওয়া আর মনে নেওয়া, এই দুয়ের মধ্যে যে তফাৎ আছে বললাম। তোমার যাতে প্রয়োজন, আমার তাতে প্রয়োজন নাও যদি থাকে, তবু আপত্তি করব না। প্রয়োজন নেই তোমার? না, নেই। তুমি আমার যতই কাছে থাকো, তবু আমার থেকে তুমি অনেক দূরে। কোনো নিয়ম দিয়ে সেই দূরত্বটুকু বজায় রাখা আমার পক্ষে বাহুল্য। কিন্তু আমি জানি আমার মধ্যে এমন কিছুই নেই
যা তোমার কাছের দৃষ্টিকে বিনা লজ্জায় সইতে পারবে। সেই জন্যে দাম্পত্যের দুই পারে দুই মহল করে দেওয়া আমার পক্ষে নিরাপদ। এবার কর্ণকুন্তী সংবাদ। এই যে দুই পারে দুই মহলের কথা বললাম, ভাবুন দুই পারে দুই যুদ্ধ শিবির, মাঝে বয়ে চলেছে পুনঃ জাহ্নবী। একদিকে সন্ধ্যা সবিতার বন্দনায় রয়েছেন কর্ণ, আর সবার চোখ এড়িয়ে এসেছেন কে তার সাথে দেখা করতে। আমার মনে হয় সেই ক্ষণেই মহাভারতের যুদ্ধের ভাগ্যলিপি লেখা হয়ে গেছিল, তাই না? খুব সুন্দরভাবে রবি ঠাকুরের বর্ণনায় আমরা কুন্তির আসল রূপটা খুঁজে পাই। আর কর্ণ সে যে কত বড় দাতা তাও প্রকাশ পায়। আমাদের নিবেদন এবার কর্ণকুন্তী সংবাদ। একটু ছোট্ট করে বলি, এটা এর আগে যাদের কর্ণকুন্তী সংবাদকে, রবি ঠাকুরের কর্ণকুন্তী সংবাদকে যে দুজন মহান শিল্পী একটা স্বর্গীয় রূপ দিয়েছেন, তার সেই রেকর্ড প্রথম আবেগটিতে গোল্ড ডিস্ক পাওয়া HMV থেকে, যে গোল্ড ডিস্ক দেখার সৌভাগ্য আমাদের হয়েছে। এবং আমার সৌভাগ্য হয়েছে যে পার্থদা গৌরী আমাকে তার সন্তানের মতো ভালোবাসতেন এবং একটা প্রত্যন্ত গ্রাম থেকে ডেকে নিয়ে গিয়ে, কাছে ডেকে নিয়ে গিয়ে আবৃত্তির শিক্ষা দেওয়া, এটা আমার কাছে একটা বিরাট পাওয়া। এমন মহান মানুষ প্রত্যেকের কাছে যখনই কথা হয়েছে, আজকে সোনালীর সঙ্গে যখন কথা হচ্ছিল, মানুষ হিসেবে শিল্পী তো অবশ্যই, কিন্তু মানুষ হিসেবে তারা অনেক বড়। আজকে যখন আমরা দাঁড়িয়ে এই কর্ণকুন্তী সংবাদ করব, তখন এই দুজন মানুষের আশীর্বাদ ছাড়া মনে হয় আমরা এগোতেই পারি না। তারা যেখানেই থাকুন, সুররূপে ভালো থাকুন, উপর থেকে আমাদের আশীর্বাদ করুন, আমরা যেন আপনাদের মন ছুঁতে পারি। একদমই। আর এই প্রসঙ্গে আমি তাপসদার কথা রেস ধরে বলি, আমি যখন অল ইন্ডিয়া রেডিওতে খুব ছোট বয়সে, মানে অনূর্ধ্ব 18 পরীক্ষা দিই, তখন চান্স পাওয়ার পরে যে 3 মাস ট্রেনিংটা পেয়েছিলাম, খুব সৌভাগ্য হয়েছিল এই দুই মানুষকে পাওয়ার কাছ থেকে। এবং তারপর একদিন হঠাৎ করে আমাকে জোর করে টেনে নিয়ে গৌরীদি বললেন, চল তো আমার সাথে গলা দিবি। সেই ক্ষণটা আমি এখনো বলতে পারি না, তখন খুবই ছোট। তো আমাদের দুজনেরই তাদের আভূমি প্রণাম, তাদের স্মরণ করেই শুরু করছি। পুণ্য জাহ্নবীর তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আছি রত, করণ নাম যার, অধিরথ সুতপুত্র রাধা গর্ভজাত, সেই আমি। কখন রে তুমি কে গো মাধব? বৎস, তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করাইছি তোরে বিশ্ব সাথে। সেই আমি আসিয়াছি ছাড়ি সর্বলাজ, তোরে দিতে আপনার পরিচয় আজ। দেবী তব নতনেত্র কিরণ সম্পাতে, চিত্ত বিগলিত মোর সূর্য করঘাতে, শৈল তুষারের মতো তব কণ্ঠস্বর যেন পূর্ব জন্ম হতে বশীকর্ণ পর জাগাইছে অপূর্ব বেদনা। কহ মোরে জন্ম মোর বাঁধা আছে কি রহস্য ডোরে তোমার সাথে হে অপরিচিতা। ধৈর্য ধর ওরে বৎস, ক্ষণকাল দেব দিবাকর আগে যা কস্তা চলে, সন্ধ্যার তিমির আসুক নিবিড় হয়ে, কহি তোরে বীর কুন্তি আমি। তুমি কুন্তি? অর্জুন জননী? অর্জুন জননী বটে, তাই মনে গণি দেশ করিও না বৎস। আজও মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন হস্তিনা নগরে তুমি ধীরে প্রবেশিলে তরুণ কুমার রঙ্গস্থলে। নক্ষত্র খচিত পূর্বাশার প্রান্ত দেশে নবোদিত অরুণের মতো যবনিকা অন্তরালে
নারী ছিল যত, তার মধ্যে বাক্যহীনা কে সে অভাগিনী, অতৃপ্ত স্নেহ ক্ষুধার সহস্র নাগিনী জড়ায় জর্জর বক্ষে। কাহার নয়ন তোমার সর্বাঙ্গে দিল আশিস চুম্বন? অর্জুন জননী সেজে। যবে কৃপ আসি তোমার পিতার নাম শুধালেন হাসি, কহিলেন রাজকুলে জন্ম নহে যার, অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার। আরক্ত আনত মুখে না রহিল বাণী, দাঁড়ায় রহিলে সেই লজ্জা ভাখানি, দহিল যাহার বক্ষ অগ্নি সমতেজে, কে সে অভাগিনী? অর্জুন জননী সেজে। পুত্র দুর্যোধন ধন্য, তখনই তোমার অঙ্গরাজ্যে কইল অভিষেক, ধন্য তারে। মোর দুই নেত্র হতে অশ্রুবারি রাশি, উদ্দেশ্যে তোমারই শিরে উচ্ছ্বসিল আসি অভিষেক সাথে। হেন কালে করি পথ, রঙ্গমাঝে বসিলেন সুত অধীরথ, আনন্দ বিহ্বল। তখনই সে রাজ সাজে, চারিদিকে কুতূহলী জনতার মাঝে, অভিষেক সিক্ত শির লুটায় চরণে, সুত বৃদ্ধে প্রণমিলে পিতৃ সম্ভাষণে। ক্রূর হাস্যে পাণ্ডবের বন্ধুগণ সবে ধিক্কারিল, সেইখানে পরম গরবে ওগো বীরমণি যে তোমারে আশিসিল। অর্জুন জননী সেজে। প্রণমি তোমারে আছে রাজমাতা তুমি, কেন এটা একাকিনী? এ যে রণভূমি, আমি গুরু সেনাপতি। পুত্র ভিক্ষা আছে, বিফল না ফিরি যেন। ভিক্ষা মোর কাছে? আপন পৌরুষ ছাড়া, ধর্ম ছাড়া আর যাহা আজ্ঞা করো দিব চরণে তোমার। এসেছি তোমারে নিতে, কোথা লবে মোরে? তৃষিত বক্ষের মাঝে লবমাতৃক্ররে। পঞ্চপুত্রে ধন্য তুমি, তুমি ভাগ্যবতী। আমি কুলশীলহীন ক্ষুদ্র নরপতি, মোরে কোথা দিবে স্থান? সর্বোচ্চ ভাগে তোমারে বসাবো মোর সর্বপুত্র আগে। জ্যেষ্ঠ পুত্র তুমি, কোন অধিকার মদে প্রবেশ করিব সেথা? সাম্রাজ্য সম্পদে বঞ্চিত হয়েছে যারা, মাতৃ স্নেহ ধনে তাহাদের পূর্ণ অংশ খুন্ডিব কেমনে? কহ মোরে। দূতপণে না হয় বিক্রয়, বাহু বলে নাহি হারে মাতার হৃদয়। সে যে বিধাতার দান। পুত্র মোর, ওরে বিধাতার অধিকার লয়ে এই ক্রোড়ে এসেছিলি একদিন। সেই অধিকারে আয় ফিরে সগৌরবে, আয় নির্বিচারে। সকল ভ্রাতার মাঝে মাতৃ অঙ্কে মম লহ আপনার স্থান। শুনি স্বপ্ন স্বপ্ন, হে দেবী তোমার গান। হ্যারো অন্ধকার ব্যাপী আছে দিক বিদিকে, লুপ্ত চারিধার শব্দহীনা ভাগীরথী। গেছ মোরে লয়ে কোন মায়াচ্ছন্ন লোকে, বিস্মৃত আলোয় চেতনা প্রত্যুষী। পুরাতন সত্য সম তব বাণী স্পর্শিতেছে মুগ্ধ চিত্ত মম। অস্ফুট শৈশব কাল যেন রে আমার, যেন মোর জননীর গর্ভের আধার আমার গেলিছে আজি। রাজমাতা হই, সত্য হোক স্বপ্ন হোক, এসো স্নেহময়ী। তোমার দক্ষিণ হস্ত ললাটে চিবুকে রাখো ক্ষণকাল। শুনিয়াছি লোকমুখে জননীর পরিত্যক্ত আমি, কতবার হেরেছি নিশিত স্বপ্নে। জননী আমার এসেছেন ধীরে ধীরে দেখিতে আমায়। কাঁদিয়া কহেছি তাঁরে কাতর ব্যথায়, জননী গুণ্ঠন খোলো দেখি তব মুখ। অমনি মিলায় মূর্তি তৃষার্ত উৎসুক স্বপনের ছিন্ন করি।
সেই স্বপ্ন আজি এসেছে কি পাণ্ডব জননী রূপে সাজি, সন্ধ্যাকালে রণক্ষেত্রে ভাগীরথী তীরে। হ্যারো দেবী, পরপারে পাণ্ডব শিবিরে জ্বলিয়াছে দীপালোক, এপারে অদূরে কৌরবের মন্দুরায় লক্ষ অশ্বক্ষরে খর শব্দ উঠেছে বাজিয়া। কালী প্রাতে আরম্ভ হইবে মহারণ, আজ রাতে অর্জুন জননী কণ্ঠে কেন শুনিলাম আমার মাতার স্নেহস্বর। মোর নাম তাঁর মুখে কেন হেন মধুর সঙ্গীতে উঠিল বাজিয়া। চিত্ত মোর আচম্বিতে পঞ্চ পাণ্ডবের পানে ভাই বলে থাল। তবে চলে আয় বৎস, তবে চলে আয়। যাব মাতো, চলে যাব, কিছু শুধাব না, না করি সংশয় কিছু, না করি ভাবনা। দেবী তুমি মোর মাতা, তোমার আহ্বানে অন্তরাত্মা জাগিয়াছে। নাহি বাজে কানে যুদ্ধ ভেরি জয় শঙ্খ, মিথ্যা মনে হয় রণহিংসা বীরখ্যাতি জয় পরাজয়। কোথা যাব লয়ে চলো। ওই পরপারে যেথা জ্বলিতেছে দ্বীপ, স্তব্ধ স্কন্ধাবারে পাণ্ডুর বালুকা তটে। হোথা মাতৃহারা মা পাইবে চিরদিন, হোথা ধ্রুব তারা চিররাত্রি রবে জাগি সুন্দর উদার তোমার নয়নে। দেবী কহ বারবার, আমি পুত্র তব। পুত্র মোর কেন তবে আমার ফেলিয়া দিলে দূরে অগৌরবে, কুলশীল মানহীন মাতৃনেত্রহীন অন্ধে অজ্ঞাত বিশ্বে? কেন চিরদিন ভাসাইয়া দিলে মোরে অবজ্ঞার স্রোতে? কেন দিলে নির্বাসন ভ্রাতৃকুল হতে? রাখিলে বিচ্ছিন্ন করি অর্জুনে আমারে, টানছে নোহারে নিগূঢ় অদৃশ্য পাশ হিংসার আকারে দুর্নিবার আকর্ষণ। মাতো নিরুত্তর, লজ্জা তব ভেদ করি অন্ধকার স্তর, পরশ করিছে মোরে সর্বাঙ্গে নীরবে। মুদিয়া দিতেছে চক্ষু, থাক থাক তবে, কহিও না কেন তুমি ত্যাজিলে আমারে। বিধির প্রথম দান এ বিশ্ব সংসারে মাতৃস্নেহ, কেন সেই দেবতার ধন আপন সন্তান হতে করিলে হরণ? সে কথার দিও না উত্তর। কবে আজই কেন ফিরাইতে আসিয়াছ ক্রোড়ে? হে বৎস, ভৎসনা তোর শত বজ্র সম বিদীর্ণ করিয়া দিক হৃদয় মম শত খণ্ড করি। ত্যাগ করেছিল তোরে সেই অভিশাপে পঞ্চপুত্র বক্ষে করে, তবু মোর চিত্তপুত্রহীন। তবু হায় তোরি লাগে বিশ্ব মাঝে বাহু মোর ধায়, খুঁজিয়া বেড়ায় তোরে বঞ্চিত যে ছেলে। তারি তরে চিত্ত মোর দীপ্ত দ্বীপ জেলে আপনার দগ্ধ করি, করিছে আরতি বিশ্ব দেবতার। আমি আজি ভাগ্যবতী, পেয়েছি তোমার দেখা। যবে মুখে তোর একটি ফুটেনি বাণী, তখন কঠোর অপরাধ করিয়াছি বৎস। সেই মুখে ক্ষমা কর কুমাতায়, সেই ক্ষমা বুকে ভৎসনার চেয়ে তেজে জালু কনল পাপ তক্ত করে মুড়ে করুক নির্মল। মাতো দেহ পদধূলি, দেহ পদধূলি লহশ্রুমর। তোরে নববক্ষে করি সে সুখ আশার পুত্র হাসি নাই দ্বারে। ফিরাতে এসেছি তোরে নিজ অধিকারে। সুতপুত্র নহ তুমি, রাজার সন্তান। দূর করে দিয়া বৎস সর্ব অপমান। এসো চলি, যেথা আছে তব পঞ্চ ভ্রাতা। মাতো সুতপুত্র আমি, রাধা মোর মাতা।
তার চেয়ে নাহি মোর অধিক গৌরব। পাণ্ডব পাণ্ডব থাক, কৌরব কৌরব, ঈর্ষা নাহি করি কারে। রাজ্য আপনার বাহুবলে করিলহ হে বৎস উদ্ধার। দুলাবেন ধবল ব্যাজন যুধিষ্ঠির, ভীম ধরিবেন ছত্র, ধনঞ্জয় বীর সারথি হবেন রথে, ধম্ম পুরোহিত গাহিবেন বেদ মন্ত্র। তুমি শত্রুজিৎ অখণ্ড প্রতাপে রবে বান্ধবের সনে, নিঃস্বপত্ন রাজ্য মাঝে রত্ন সিংহাসনে। সিংহাসন যে ফিরালো মাতৃস্নেহ পাশ, তাহারে দিতেছ মাত রাজ্যের আশ্বাস। একদিন যে সম্পদে করেছ বঞ্চিত, সে আর ফিরাইয়ে দেওয়া তব সাধ্যাতীত। মাতা মোর ভ্রাতা মোর মোর রাজকুল, এক মুহূর্তেই মাতক করেছ নির্মূল মোর জন্মক্ষণে। সুত জননীরে ছলি আজ যদি রাজ জননীরে মাতা বলি, কুরুপতি কাছে বদ্ধ আছি যে বন্ধনে, ছিন্ন করে ঠাই যদি রাজ সিংহাসনে, তবে দিক মোরে। বীর তুমি পুত্র মোর, ধন্য তুমি। হায় ধর্ম, এ কি সুকঠোর দণ্ড তব। সেই দিন কে জানিত হায়, ত্যাজিলাম যে শিশুরে ক্ষুদ্র অসহায়। সে কখন বলবীর্য লোভী, কোথা হতে ফিরে আসে একদিন অন্ধকার পথে। আপনার জননীর কোলের সন্তানে আপন নির্মম হস্তে অস্ত্র আসি হানি, এ কি অভিশাপ। মাতো করিও না ভয়, কহিলাম পাণ্ডবের হইবে বিজয়। আজি এই রজনী তিমির ফলকে, প্রত্যক্ষ করিনু পাঠ নক্ষত্র আলোকে ঘোর যুদ্ধ ফল। এই শান্ত স্তব্ধ ক্ষণে অনন্ত আকাশ হতে পশিতেছে মনে, জয়হীন চেষ্টার সঙ্গীত, আশাহীন কর্মের উদ্যম। হেরিতেছি শান্তিময় শূন্য পরিণাম। যে পক্ষের পরাজয় সে পক্ষ ত্যাজিতে মোরে করুণা আহ্বান। জয়ী হোক রাজা হোক পাণ্ডব সন্তান, আমি রব নিষ্ফলের হতাশের দলে। জন্মরাত্রে ফেলে গেছ মোরে ধরাতলে, নামহীন গৃহহীন। আজিও তেমনি আমারে নির্মম চিত্তে ত্যাগ জননী। দীপ্তিহীন কীর্তিহীন পরাভব পরে, শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মোরে। জয় লোভে যশ লোভে রাজ্য লোভে ওই বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাহি হই। জানি না কতটুকু আপনাদের হৃদয় ছুঁতে পারলাম, কারণ দুজন দু প্রান্তে বসে রিহার্সাল দিয়েছি, শুধু চেষ্টা করেছি। এতক্ষণ আমরা বিশিষ্ট আবৃত্তি শিল্পী শ্রী তাপস মাইতি মহাশয়ের কাছে আবৃত্তি শুনলাম। খুব ভালো লাগলো, দর্শকদের থেকে চেয়ে নেব অনেক অনেক করতালি। শিল্পী তাপস মাইতি মহাশয়কে খোলামন পত্রিকার পক্ষ থেকে শ্রী কার্তিক পাত্র এবং শ্রীমতী দীপা পাত্র ও তিতাস পাত্র উত্তরীয় এবং মোমেন্টো দিয়ে সম্মানিত করছেন। করতালি দিয়ে আমরা তাকে স্বাগত জানাই। আমাদের শিল্পীর পরবর্তী আরেকটি অনুষ্ঠান আছে বলে উনি চলে যেতে বাধ্য হলেন, কিন্তু আমাদের সাথে সোনালী আছে, কবিতা সোনালী। কবিতা সোনালী এখন আপনাদেরকে কিছু কবিতা বলে শোনাবে। আমি একটু অনুরোধ করবো, আমার মোবাইলের সাথে যদি কোনো জ্যাক একটু চালানো যায় ব্লুটুথে। আমি আপনাদের 2 মিনিট একটু চেয়ে নিচ্ছি, অনুরোধ রইল।
আমি চেষ্টা করব আজকে মায়ের কবিতা যখন হলো মাতৃবন্দনা দিয়ে শুরু করতে, তারপরে আস্তে আস্তে অনুভূতির পরতে পরতে একটু একটু করে কবিতায় যাব। আমার সঙ্গে রয়েছেন শশীদা, ওনার জন্য প্রথমে একটা সাধুবাদ হয়ে যাক। সাধু সাধু হাততালি। আমি চাইবো আমার অনুষ্ঠান যদি আপনাদের আমার নিবেদন ভালো লাগে, আমি যদি একটু সাধু সাধু শুনি কিংবা হাততালি, যেটা মনে হবে আপনাদের, সেটুকুই আমার প্রাপ্য। কারণ এইটুকু পাথেয় নিয়েই তো চলে যাওয়া, এইটুকুই তো ভালোবাসা। নিবেদনে যে কবিতাটি, সেটি অবশ্য কাজী নজরুল ইসলামের। তারপরে আমি রবীন্দ্রনাথে যাব। মাকে দিয়ে আমার নিবেদন। এই মুহূর্তে আমি নিজে একজন যৌথ পরিবারের মেয়ে। আমাদের বাড়িতে 250 বছরের কালী মন্দির প্রতিষ্ঠিত। তো আমরা আমি একা বাবা মার একমাত্র সন্তান বলি না, আমরা 15 জন ভাই বোন একসাথে, এখনও আমরা একসাথে হই কালী পুজোয়। তো কোথাও যেন মনে হচ্ছে মা দুর্গা বা কালীকে বলি এখন চারিদিকের এই যুদ্ধের পরিস্থিতিতে, মা আর শ্বেত বসনে বসার সময় নেই, এবার তোকেই রণক্ষেত্রে নামতে হবে হয়তো। শুরু করছি রক্তাম্বর ধারিণী মা। मधुकैटवविध्वंसी वेधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि। काली काली महाकाली कालिके परमेश्वरी सर्वानंद करे देवी नारायणी नमस्तुते। रक्ताम्बर परमा एबार জ্বলে পুড়ে যাক শ্বেত বসন, দেখি ওই করে সাজে মা কেমন, বাজে তরবারি ঝননে ঝন। সিঁথির সিঁদুর মুছে ফেল মাগো, জাল সেথা জাল কাল চিতা, তোমার খড়গ রক্ত হোক স্রষ্টার বুকে লাল ফিতা। এলোকে সে তব দুলুক ঝঞ্ঝা, কাল বৈশাখী ভীম তুফান, চরণ আঘাতে উদ্গারে যেন আহত বিশ্ব রক্তবান। নিঃশ্বাসে তব পেজা তুলো সম উড়ে যাক মাগো এই ভূষণ, চরণ আঘাতে উদ্গারে যেন আহত বিশ্ব রক্তবান। হাসো খলো খলো দাও করতালি, বল হর হর শঙ্কর। আজ হতে মাগো অসহায় সম তৃণক্রন্দন সম্বর। মেঘলা ছিড়িয়া চাবুক কর্মা, সে চাবুক কর নভতরিত। জালিমের বুক বে খুন ঝরে লালে লাল হোক সে ধরিত। নিদ্রিত শিবের লাথি মারো আজ, ভাঙমা ভোলার ভাঙ নেশা। পিয়াও আজকে অশিব গরল, নীলের সঙ্গে লাল মেশা। দ্রিমিক দ্রিমিক দিন ডমরু বাজে, শীষ গঙ্গে अर्धंग বিরাজে। उमा रमा हर सब सुर साजे, कर त्रिशूल डमरू लिए नाचे। शिव छम छम छम, शिव छम छम छम, शिव छम छम छम। দেখা মা আবার দনুজ দলনী, অশিব নাশিনী চণ্ডী রূপ। দেখাও মা এ কল্যাণ করি, আনিতে পারি কি বিনাস্তূপ। শ্বেত শতদল বাসিনী নয় আজ, রক্তাম্বর ধারিণী মা। ধ্বংসের বুকে হাসুক মাতর, সৃষ্টির নবপূর্ণিমা। ধ্বংসের বুকে হাসুক মাতর, সৃষ্টির নবপূর্ণিমা। রক্তাম্বর ধারিণী মার যে পাণ্ডুলিপি প্রথম ছত্র লেখা হয়েছিল, কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, সেই কবিতাটা আজকে নিবেদন করলাম। এরপরে আরও 2টো ছত্র যোগ করেন তিনি পরবর্তীকালে। কিন্তু সেই 2টো ছত্র নিয়ে লোকজনের একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল।
প্রথমে তাই তিনি সেটা লেখেননি। আমি একদম সেই পাণ্ডুলিপির লেখা থেকেই বললাম আজকে। মায়ের কথা যখন উঠল তখন একটা কথা বলি। আজকাল আমরা চিঠি লিখি না, কিন্তু আমি লিখতাম। আমি যখন ইটিভিতে ছিলাম, অনেক দূর, সবে তখন মানে কলেজে পড়ছি, তার সাথে ইটিভির কাজ করছি। সেই সময় আমি আমার বাবা মা পরিবারকে খুব মিস করতাম। সংযুক্তা বন্দ্যোপাধ্যায়, সংযুক্তাদি অল ইন্ডিয়া রেডিওর একজন খুব নাম করা শিল্পী, উনি লেখেনও। সংযুক্তাদির কবিতা আমার অ্যালবাম শ্রীচরণে শুতে রয়েছে। সেই কবিতাটি যেন একটা মেয়ে বা একটা সন্তান অনেক দূরে থাকলে, বিদেশে থাকলে, বাবা মা দেশে থাকলে যেরকম মন কেমন করে, যেন মেয়েটা মাকে সেই চিঠি লিখছে। আমার নিবেদনে শ্রীচরণে শুত মা। শ্রীচরণে শুত মা, তোমাকে কখনো বলা হয়নি জানো, এই বিশাল পৃথিবীর বুকে কত রাজপথ জনপথ ঘুরেছি আমি। তুমি বলতে এই চাকরি ছেড়ে দে মা, বড্ড ভয় পেতে তুমি। আর ঠিক তখনই বেজে উঠতো টেলিফোন। হ্যাঁ রে বোনাই, ভালো আছিস তো? কিংবা ভেসে আসতো বাবার গলা, হ্যাঁ রে রানী, খেয়েছিস তো ঠিক মতো? একা একা রাতে দিদুনের কাঁপা কাঁপা হাতে লেখা দুটি লাইন, ভয় করিস না শোনাই, রবি ঠাকুরকে মনের মধ্যে রাখিস, আধার খোঁজাবেন তিনি। জানো মা, এদেশে সারাদিনের শেষে যখন ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিই, মনে হয় রাঙাবার আঙুলগুলো বেলি কাটছে আমার এলোমেলো চুলে, আর বলছে আমি যখন থাকবো না, আমার কথা ভেবে চুলের যত্ন নিস মা। জানো তো মা, আজকাল আমি নিজের যত্ন নিই তোমাদের কথা ভেবে। নিজের রান্নাটুকু করতে গিয়ে যখন ঘেমে এনে অস্থির হয়ে উঠি, বড্ড মনে পড়ে যায় বেলেঘাটার সেই দোতলা বাড়ির নিচে ছোট্ট এক ফালি হেসেলে তুমি আর সোনা জেঠি একসঙ্গে 27 জনের রান্না করতে। আমি একবার জিজ্ঞেস করেছিলাম, তোমাদের কষ্ট হয় না এই গরমে? সোনা জেঠি বলেছিল, নিজেদের লোকেদের থালায় অন্ন তুলে দেওয়ায় বড় তৃপ্তি রে সোনা। সে কথা ভুলিনি আমি। এই সব পেয়েছির দেশে বড্ড মনে পড়ে বেলেঘাটা সেই দোতলা বাড়ি, সেই যৌথ পরিবার, হাসাহাসি। আর আমি ক্রমে বড্ড একা হতে থাকি, বড্ড একা। একা নয়, সবাই আছেন আপনারা আমাদের সঙ্গে। একা থাকার তো উপায় নেই। এখন তো কয়েক মিনিটের মধ্যেই মা মেয়ের খবর নেওয়া যায় হোয়াটসঅ্যাপে, ভিডিও কলে, সব কিছুতে। সুতরাং আগে চিঠি পৌঁছতো অনেক পরে, এখন আর সেসব চুপ ঝামেলা নেই। এখন যে কোনো প্রান্তেই থাকি না কেন যোগাযোগ হয়ে যায়, কিন্তু যোগাযোগ করার সময়টা আমরা পাই না, এখানেই কষ্ট। এবার ভালোবাসার কথা বলি। আর ভালোবাসার কথা মানেই যে মানুষটার লেখা থেকে প্রথম ভালোবাসার অনুভব পেয়েছি, যে মানুষটাকে ছোটবেলায় ঠাকুর বলে জানতাম। বাবা এরকম পুজো করতো, আরতি করতো। আমি ভাবতাম কাকে পুজো করে রোজ লম্বা দাড়িওয়ালা লোক? সত্যি আমি দেখেছি সেটা। আমার বাবা নিজে সুবিনয় রায়ের ছাত্র ছিলেন, চণ্ডীদাস মায়ের কাছে শিখেছেন। তো বাবা গান করতেন, আমি মুগ্ধ হয়ে শুনতাম। আস্তে আস্তে মানুষটাকে জানলাম, তিনি রবি ঠাকুর। আচ্ছা, কিন্তু এখন কীভাবে জানছি জানেন? রবীন্দ্র সাহিত্য নিয়ে একটু পড়াশুনো করছি টেগোর রিসার্চে, পরের বছর রিসার্চ। কিন্তু রবীন্দ্র সাহিত্যের এই দ্বিতীয় বর্ষে এসে বুঝতে পারছি অতল, এ তল আমি পাবো না। তারই ভাণ্ডার থেকে তার জন্মদিন উপলক্ষে তাকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে, অবশ্য রোজকার আমার জীবনে তার জন্মদিন নতুনভাবে পাই তাকে আমার ভাঙাচোরা জীবনে।
অপেক্ষা, খেয়া থেকে অপেক্ষা। অপেক্ষা কিন্তু রবীন্দ্রনাথ তিনটে কবিতা লিখেছেন অপেক্ষা নিয়ে। আমি বলছি খেয়া থেকে। খেয়ার এই অপেক্ষা কবিতাটি লেখা হয়েছিল 17ই বৈশাখ 1313। 1313 মানে এটা হিসেব করলে ইংরেজির 1907 সাল। আপনারা যারা জানেন তারা বলতে পারবেন যে একদিকে বড় মেয়ের বিয়ে হচ্ছে সে বছর, অন্যদিকে ছেলে হারাচ্ছেন রবীন্দ্রনাথ। তো এই সময় লেখা অপেক্ষা, যেন রাধার অপেক্ষা কৃষ্ণের জন্যে, যেন এখনকার ব্যস্ত স্বামীদের জন্যে অপেক্ষা তার স্ত্রীর, তেমন একটি অপেক্ষা। সেখান থেকে আমি এখন সময় করেছি, তোমার এবার সময় কখন হবে? সাঁঝের প্রদীপ সাজিয়ে ধরেছি, শিখা তাহার জ্বালিয়ে দেবে কবে। নামিয়ে দিয়ে এসেছি সব বোঝা, তরি আমার বেঁধে এলেন ঘাটে। পথে পথে ছেড়েছি সব খোঁজা, কেনা বেচা নানান হাটে হাটে। সন্ধ্যাবেলায় যে মল্লিকা ফুটে, গন্ধ তারে কুঞ্জে উঠে জাগি। ভরেছি জুই পদ্ম পাতার পুটে, তোমার করপদ্ম দলের রাগি। রেখেছি আজ শান্ত শীতল করে অঙ্গন মোর চন্দন সৌরভে। সেরেছি কাজ সারাটা দিন ধরে, তোমার এবার সময় কখন হবে? আজকে চাঁদ উঠিবে প্রথম রাতে, নদীর পারে নারিকেলের বনে। দেবালয়ের বিজন আঙিনাতে পড়বে আলো গাছের ছায়া সামনে। দক্ষিণ হাওয়া উঠবে হঠাৎ বেগে, আসবে জোয়ার সঙ্গে তারি ছুটে। বাধা তরি ঢেউয়ের দোলা লেগে, ঘাটের পরে পড়বে মাথা উঠে। জোয়ার যখন মিশিয়ে যাবে কুলে, থমথমিয়ে আসবে যখন জল। বাতাস যখন পড়বে ঢুলে ঢুলে, চন্দ্র যখন নামবে আস্তাচল। শিথিল তনু তোমার ছোঁয়া ঘুমে, চরণ তলে পড়বে লুটে তবে। বসে আছি শয়নপাতি ঘুমে, তোমার এবার সময় হবে কবে? আর তারপর যখন সময় হলো, ওই যে নরোত্তম দাসের কথাটা, দুহু মুখ দর্শনে দুহু ভেলা ভোরা, দুহুক নয়নে বহে আনন্দালোরা। আর বিরোহিনী রাধা, তার আনন্দের তো শেষ নেই। আসলে আমরা ভালোবাসাকে বোধহয় এভাবে আঁকড়ে ধরে রাখতে পারি না। আমরা ভালোবাসাকে যদি ছেড়ে দিই, তারপরে কিচ্ছু না চেয়ে নিই, সমর্পণ করি, তাহলে বোধহয় সেটা অনেক বেশি মধুর হয়। সোজাসুজি কবিতাটি খনিকা থেকে। এই কবিতা আমাদের সবার মনের কথা বলে। এভাবেই ভালোবাসাটা সহজভাবে থাকে। সোজাসুজি না বলে আমি একটা কাজ করছি, আমি অসাবধান বলি। সোজাসুজি কবিতাটা একটু দীর্ঘ, আমার সময় অনুযায়ী হবে না হয়তো। অসাবধান বলছি। অসাবধান তেমনই আরেকটি কবিতা, যা হৃদয়ের সেই বাণীটাই বলে। খনিকা থেকে পরপর দুটো কবিতা, আমি একটা বলছি। আমায় যদি মনটি দেবে, দিও দিও মন, মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ। খোলা আমার দুয়ারখানা,
ভোলা আমার প্রাণ, কখন যে কার আনাগো না নৈক সাবধান। পথের ধারে বাড়ি আমার, থাকে গানের ঝোঁকে, বিদেশি সব পথিক এসে যেথা সেথাই ঢোকে। ভাঙে কত, খাড়ায় কত, যা আছে মোর দামি, এমনি করে একে একে সর্বশান্ত আমি। আমায় যদি মনটি দেবে, দিও দিও মন, মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ। আমায় যদি মনটি দেবে, নিষেধ তাহে নাই, কিছুর তরে আমায় কিন্তু করো না কেউ দায়ী। ভুলে যদি শপথ করে বলে কিছু কবে, সেটা পালন না করি তো মাপ করিতেই হবে। ফাগুন মাসে পূর্ণিমাতে যে নিয়মটা চলে, রাগ করো না, চৈত্র মাসে সেটা ভঙ্গ হলে। কোনোদিন বা পূজার সাজি কুসুমে হয় ভরা, কোনোদিন বা শূন্য থাকে, মিথ্যা সে দোষ ধরা। আমায় যদি মনটি দেবে, নিষেধ তাহে নাই, কিছুর তরে আমায় কিন্তু করো না কেউ দায়ী। আমায় যদি মনটি দেবে, রাখিয়া যাও তবে, দিয়েছ যে সেটা কিন্তু মনে রাখতে হবে। দুটি চক্ষে বাজবে তোমার নবরাগের বাঁশি, কণ্ঠে তোমার উচ্ছ্বসিয়া উঠবে হাসি রাশি। প্রশ্ন যদি শুধাও কভু, মুখটি রাখি বুকে, মিথ্যা কোনো জবাব পেলে হেসো সকৌতুকে। যে দুয়ারটা বন্ধ থাকে, বন্ধ থাকতে দিও, আপনি যাহা এসে পড়ে তাহাই হেসে নিও। আমায় যদি মনটি দেবে, রাখিয়া যাও তবে, দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে। এভাবেই তো ভালোবাসা যায়, কি বলুন আপনারা, কি বলছেন? দাবি দেওয়া চাহিদা নেই, সব কিছু কোনো আবদার নেই, এই তো সহজভাবে রবি ঠাকুর বলে গেছেন। এবার আমি আমার নিবেদনের দুটো কবিতা আছে। একটা কবিতা, শেষের কবিতায় যাওয়ার আগে আমি অনুরোধ করব সবাইকে, একটা গান সবাই মিলে গাইব পুরনো সেই দিনের কথা, হবে তো? তার আগে, আচ্ছা এখানে কার কার বিবাহবার্ষিকী জ্যৈষ্ঠ মাসে আছে? কার কার জ্যৈষ্ঠতে বিবাহ? যাই হোক, জ্যৈষ্ঠ হোক, বৈশাখ হোক, মাঘ হোক, ফাল্গুন হোক, বিয়ের সময় একটা অন্যরকম উচ্ছ্বাস, কিন্তু 25 বছর 50 বছর পরে, রবিদা কি বলবেন? যাই হোক, কিন্তু ভালোবাসার গভীরতা যায়, তাই না? আমার একটি অ্যালবাম মুগ্ধতার কাল, এটি কবি জয় গোস্বামী রিলিজ করেছিলেন, সেখানের কবিতা বলছি। সেদিন সানাই বাজা জ্যৈষ্ঠের সন্ধ্যায়, খোপায় জুয়ের মালা জড়িয়ে এঘরে এসেছিলে পূর্ণিমার মতো। তোমাকে হৃদয়ে নিয়ে সমুদ্রের ঢেউয়ের জোয়ারের কলোচ্ছ্বাসে বলেছি, আমাকে ভালোবাসো কতখানি এখন বলো তো। তুমি চোখ ফেরালে না, দিলে না উষ্ণতার তাপ। মনে পড়ে গেল সেই প্রথম দিনের কথা, অর্ধমুকুলিত চোখে, শিথিল শরীরে, স্ফীতনাশা আবেগের আত্মদানে তুমি সে জীবনে প্রথম প্রবাসী। সেদিন অজস্র ভাষায় বলেছিলে, পাখির যেমন আকাশ, জল যেমন মাছের, প্রাণ নিয়ে বাঁচে যেমন শরীর, তেমনি তোমাকে ভালোবাসি। আজ উন্মাদ যৌবন শেষে মধ্যরাতে দুজনে একাকী, আবারও সেই প্রশ্ন করি, বলো তো ভালোবাসি নাকি? তুমি চোখ ফেরালে না, দিলে না উষ্ণতার তাপ। শুধু শান্ত ঠোঁটে ছড়ালো ভোরের মতো রেখাহীন হাসি, আর কথায় না কথায় মিশানো নিঃশ্বাসে শোনা গেল আমারই প্রশ্নের দূর প্রতিধ্বনি, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। নির্মলেন্দু গুণ, ক্ষেত মজুরের কাব্য আমার শেষ নিবেদন, এবং এরপরে আমি সবার কাছ থেকে ভালোবাসারই একটি গান একসাথে করব। মুগুর উঠছে, মুগুর নামছে, ভাঙছে মাটির ঢেলা, আকাশের খেলা, ভাঙতে ভাঙতে বিজন মাঠের কুয়াশা গিয়েছে কেটে, কখন শুকনো মাটির তৃষ্ণা শিশিরে খেয়েছে চেটে। অতটা খেয়াল রাখেনি কৃষক,
মগ্ন ছিল সে কাজে। হঠাৎ পুলক পবনে হৃদয়ে পুষ্পিত হলো লাজে। চাহিয়া দেখিল বধূটি তাহার পেছনে আলের পরে বসে আছে, যেন ফুটে আছে ফুল গোপনে চুপটি করে। সামনে মাটির লাল শানকিটি জরির আঁচলে বাঁধা, আজ নিশ্চয়ই মরিচে রসুনে বেগুন হয়েছে রাধা। হাসিয়া কৃষক মরাল বাঁশের মুগুর ফেলিয়া দিয়া কাবু কাখির নিবিড় বাঁধনে বাঁধিল বধূর হিয়া। বরুণ গাছের তরুণ ছায়ায় দুজনে সারিল ভোজ। বধূর ভিতর কৃষক তখন পাইল মনের খোঁজ। মেঘ দিল ছায়া, বনসঙ্গমে পুরিল বধূর আশা। মনে যাই থাক, মুখে সে বলিল বরকে, বরকা চাষা। শব্দটি তার বক্ষে বিধিল ঠিক বর্ষার মতো। কাতর কণ্ঠে বধূটি শুধালো, আইসা ফুলির বাপ, আমাকে একটু জমিন হবে না? জমিন চাওয়া কি পাপ? খোদার জমিন ঘনির দখলে গেছে আইনের জোরে, আমাকে জমিন হইব যেদিন আইনের চাক্কা ঘরে। অসহায় বধূ জানে না নিয়ম কানুন কাহারে বলে। স্বামীর কথায় আখি দুটি তার সূর্যের মতো জলে। বলদে ঘুরায় গাড়ির চাক্কা, নারীর চাক্কা স্বামী। আইনের চাক্কা আমারে দেখাও, সে চাক্কা ঘুরাবো আমি। কৃষক তখন রুদ্রবধূর জড়ায় চরণ দুটি। পাতু নয়, যেন অন্ধের হাতে লঙর খানার রুটি। যতটা আঘাত সয়ে মৃত্তিকা উড় বড়া হয় ঘায়ে, ততটা আঘাত সইল নার বধূর কোমল পায়ে। পা দুটি সরায় বধূটি কহিল, করকি সারো, মাইনসে দেখলি জমি তো দেবি না, দুর্নাম দেবি আরো। পরম সোহাগে কৃষক তখন বধূর অধর চুমি হাসিয়া কহিল, ভূমিহীন কই, আমার জমিন তুমি। আকাশে তখন সূর্যের সাথে মেঘেরা করেছে খেলা। মগুর উঠছে, মগুর নামছে, ভাঙছে মাটির ঠেলা। মগুর উঠছে, মগুর নামছে, ভাঙছে মাটির ঠেলা। জানি আমি একদিন বুড়ো হব, চশমার ফাঁকে উলের কাটার ঘর গুনে গুনে কাটবে সময়। যদিও অনেক লোক আসে যায়, দুটো কথা কয়, মনে মনে জানা রবে কেউ তারা খোঁজে না আমাকে। এমনই মেঘগ্নি আলো বিকেলের জানালাকে ছুঁবে। নরম চাঁদের বল ফের উঠে আসবে আকাশে। বাতাস সাঁতার দেবে সবুজ ঢেউয়ের মতো ঘাসে। আকাশের বুক ভরে তারারা বিছানা পেতে শোবে। সাদা চুল ন্যাড়া তাঁত আয়নায় ভ্যাংচানো ছায়াকে তখনও বলবো আমি রাজ্যোচ্যুত রাজ্ঞীদের ভাষা। জানিস আমার ছিল সে এক আশ্চর্য ভালোবাসা। তোদের কি ক্ষমতা আছে মিথ্যে করে দিবি সে পাওয়াকে? রাজলক্ষ্মী দেবীর কবিতা দিয়ে শেষ করছি, একসাথে বলি। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে। যেতে যেতে মুম্বাইবাসী একবার আমরা একসাথে হই, গাই। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। আমিও ভুলবো না, একা হাতে আর অপারেট করলাম না, একাই বলে গেলাম। তাই এতক্ষণ আমরা কবিতা সোনালীর কবিতা শুনলাম, ভীষণ ভীষণ ভালো লাগলো। আমি দর্শক একটা ছোট্ট কথা আছে এখানে, যদি দেখানো যায়। একটা ছোট্ট কাজ আসছে, রবিদা এখানে নেই এই সিনে। এখানে আমার খুব প্রিয় একটি মানুষ আছেন, চিত্রা দত্ত, প্রিয় কবি, যার কাছ থেকে আমি রীতিমতো ছিনিয়ে নিয়েছিলাম 4টে কবিতা যে আমি বলবো। তার মধ্যে একটা মদন পিয়ন। আমরা যদি একবার দেখি, আসছে আমার চ্যানেল সোনালী ও কবিতারায়, আর বাংলায় কবিতা সোনালী খুঁজলে পেয়ে যাবেন। আমার লাস্ট অ্যালবাম বেরিয়েছিল টাইমস মিউজিক থেকে, যেখানে হর্ষবর্ধন নেউটিয়া, আমি এবং সাশা ছিলাম। অনুভূতি পেয়ে যাবেন আপনারা সোশ্যাল মিডিয়া। এটা আসছে, সবাই একটু করতালি দিক। এটা প্রথম এই উন্মোচন করা হলো, এখনো অবধি কোথাও এই প্রচ্ছদ উন্মোচন হয়নি, এখানে করা হলো। সবার আশীর্বাদ চাই। অনেক অনেক ধন্যবাদ সোনালীকে। আর দর্শকদের থেকে চেয়ে নেব
আর একবার আরেকটু করতালি। কবিতা সোনালীকে এখন মন খুলে আড্ডার পক্ষ থেকে সম্মান জানাবেন কার্তিক পাত্র, শ্রীমতী দীপা পাত্র এবং সাথে কৌশিক চক্রবর্তী। করতালি দিয়ে আমরা শিল্পীকে সম্মান জানাই। খুব ভালো লাগলো কবিতা সোনালী, অনেক ধন্যবাদ। আড্ডাকে আমি আবারও প্রণাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আবার দেখা হবে। মুম্বাইবাসী ভালো থাকবেন, শুভ নববর্ষ, সবাই খুব ভালো থাকুন, আপনাদের উঠোন জুড়ে আনন্দধারা ছড়ে পড়ুক, এটুকুই চাইব। প্রণাম। এবার মঞ্চে আমন্ত্রণ জানাই অতিথি শ্রীমতী রঞ্জনা কর্মকারকে। কলকাতা থেকে এসেছেন অতিথি শ্রীমতী রঞ্জনা কর্মকার। মঞ্চে আমন্ত্রণ জানাই, করতালি দিয়ে মঞ্চে ওনাকে আমন্ত্রণ জানাই। উনি আমাদের কবিতা বলে শোনাবেন। শ্রীমতী রঞ্জনা কর্মকার কবিতা আবৃত্তি করে শোনাবেন। সাথে আছেন শশীশেখর নাথ। কি বলে? ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। নিঃশব্দ রাত্রির দেশ, তার উপরে নিঃসঙ্গ একজন মানুষ। অদূরে খাজুরাহ মন্দিরের চূড়া, মেথর মূর্তিগুলো দেওয়াল ছেড়ে লাফ দিয়ে উঠেছে আকাশে। নীল মখমলে শুয়ে নক্ষত্রদের মধ্যে চলেছে নৈসর্গিক প্রেম। আমি যে কোনো দিকে যেতে পারি, অথচ আমার কোনো দিক নেই। ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। চারিদিক সব অচেনা, দুদিক দিয়ে মানুষ আসে যায়, কেউ থামে না, কেউ কারোর কথা বোঝে না। আমি কারোর কথা বুঝি না, আমার কথা কেউ বোঝে না। কারো হাতে উজ্জ্বল রঙের নীল বল, কারো হাতে পাংশু রঙের থালা। কেউ মুঠো মুঠো বাতাস খায়, কেউ অ্যালকোহল দিয়ে দাঁত মাজে। কোনো জীবন্ত তরুণীর বুকে শকুন ঠোকর দেয়, তারা হাসে। শিশু তার মায়ের কাছ থেকে আদর কাটতে চাইলে মা কাঁদে। পোশাকের দোকানে মানুষ ঝুলছে, অপর মানুষের কোনো পোশাক নেই। মাংসের দোকানে মানুষ ঝুলছে, অপর মানুষের কোনো মাংস নেই। এ ঘোর অচেনা রাজ্যে আমি একটু দাঁড়াবারও জায়গা পাই না। আমি কি এখানকার কেউ? এ আমার দেশ, এ আমার দেশ বলে চিৎকার করি, কর্ণপাত করে না একজনও। এমনকি আমার দেশও কোনো উত্তর দেয় না। যেদিকেই চাই সেদিকেই বলে এখানে নয়, এখানে নয়, অথচ কোথাও তো একটা হৃদয় থাকবে, এবং তার মধ্যে ভালোবাসা। ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। নমস্কার বন্ধুরা, আজকের দিনে আমরা দাঁড়িয়ে সত্যি ভারতবর্ষে ভীষণ ধাঁধার মধ্যে রয়েছি। আমি যেতে যেতে বলতে চাইব, আমার ছেলে এখানে এসেছে, কর্নেল অভিক কর্মকার, একজন সেনা অফিসারের মা। প্রত্যেকেই আন্দাজ করতে পারছেন কি অবস্থা, মনের অবস্থা সবটাই। আমার নিজের লেখা একটা কবিতা, একজন সৈনিক অফিসারের মায়ের কথা আমার লেখায় তুলে ধরব। সৈনিকের চিঠি, কলমে আমি রঞ্জনা কর্মকার। পরম পূজনীয় স্যার, সীমান্তের কাঁটাতারের সামনে দাঁড়িয়ে আমি আপনাকে চিঠি লিখছি। আমি আপনার ছাত্র জ্যোতির্ময় দত্ত। আজ আমি সেনাবাহিনীতে কর্মরত। কাঁধে বন্দুক ঝুলিয়ে সীমান্ত পাহারায় এক সিপাহী। স্যার, আপনার মনে আছে আপনি বলতেন
দেশ মানে কোনো বর্গ মিটারে নয়, কিলোমিটারে নয়। দেশ মানে দেশের মানুষ। দেশ মানে দেশের মানুষের অধিকার, দায়িত্ব, কর্তব্য। আজ শুধু আকাশে বাতাসে বারুদের গন্ধ আর স্বজন হারার আর্তনাদ। কত মায়ের, কত পিতা, কত সদ্য স্বামী হারা বিধবার চোখের জল। সৈনিক আমি হাঁটি যুগ থেকে যুগান্তরে। আজ শুধু সৈনিকের একটাই মূল মন্ত্র, যারা দেশ ও মাতৃকার বুক বিদীর্ণ করে রক্ত ঝরিয়েছে তাদের নির্মূল করব। হয় মারব আর না হয় মরব। সোনা যেমন আগুনে পুড়ে পুড়ে খাঁটি হয়, তেমনি একজন সৈনিকও খাঁটি হয়। দেশ ও মাতৃকার প্রতি দায়িত্বে, কর্তব্যে। স্যার, স্যার, একদিন সীমান্তের কাঁটাতারের সামনে দাঁড়িয়ে দেখি সারি সারি কফিন সাজানো। এক একটা কফিন খুলি আর দেখি না, না, ওগুলো তো কোনো মৃতদেহ নয়। ওগুলো আসলে আমার দেশের জ্বলন্ত সমস্যার এক গুচ্ছ প্রশ্নবাণ। প্রত্যেকটি কফিন থেকে আমার দিকে আঙুল উঁচিয়ে প্রশ্ন করছে, কোথায় তোমার দেশের বাক স্বাধীনতা? কোথায় তোমার দেশের নারীর লজ্জা নিবারণের জন্য এক টুকরো কাপড়? কোথায় তোমার দেশের সুরক্ষা? কোথায় বা তোমার দেশের জাতীয় পতাকা? আমি গর্বের সাথে বলে উঠি, ওই যে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা, ওটাই তো আমার দেশের জাতীয় পতাকা। কফিন থেকে বিদ্রুপ স্বরে উত্তর ভেসে এলো, কোথায় তোমার দেশের জাতীয় পতাকা? তেরঙ্গা। আমি বিস্মিত হয়ে নিজের দিকে তাকিয়ে দেখি আমাদেরই রক্তে রাঙা হয়ে আছে ভারতের জাতীয় পতাকা। বুঝতে একটু অসুবিধে হলো না। আমাদের চারিধারে রক্ত পিপাসু, অর্থ পিপাসু, লোভী মানুষেরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা সকলে অশোক স্তম্ভের তলায় নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছি। কিন্তু আমি তো সৈনিক, আমাকে যে ঘুমোতে নেই। আমি সেই দিনে ঘুমাবো যেদিন আমার শরীর মোড়া থাকবে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকায়। আমি তো সৈনিক, আমি সেই দিনে ঘুমাবো যেদিন আমার শরীর মোড়া থাকবে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা। এতে আপনার স্নেহধন্য ছাত্র জ্যোতির্ময় দত্ত। নমস্কার, সকাল ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ। এই কবিপক্ষে সকল দর্শককে অভিবাদন জানিয়ে আমরা আমাদের শ্রুতি নাটক মেঘ পেয়ালা উপস্থাপন করতে চলেছি। আজকের এই যুগে অতি সভ্যতা মানুষের পারস্পরিক সম্পর্কের ওপর জটিল প্রভাব ফেলেছে। মানুষ একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, যার প্রভাব পড়েছে সমাজে, সংসারে। আজকের এই আধুনিক সমাজের প্রেক্ষাপটে সেই সমস্যা থেকে উত্তরণের উপায় সন্ধান করা হয়েছে আমাদের এই নাটকে। নাটক মেঘ পেয়ালা, রচনা ধনঞ্জয় ঘোষাল, অভিনয়ে মণি দত্ত ও সুরাজ মুখার্জি, ধ্বনি প্রক্ষেপণ প্রদীপ ভট্টাচার্য, মঞ্চ সহায়তা প্রিয়দর্শিনী দত্ত। নাটক মেঘ পেয়ালা।
আমার এই কফি শপটি মাত্র 1 বছরের ভাবনা। আমার দ্বীপ যখন প্রত্যাখ্যান করলো, তখন নিঃসঙ্গতা কাটিয়ে ওঠার জন্য কিছু একটা করবো ভেবেছিলাম। তৈরি হলো মেঘ পেয়ালা, আমার স্বপ্নের কফি ঘর। আচ্ছা। অবশ্য এখানে যে কেউ এসে বসতে পারে না। আশ্চর্য ব্যাপার, কেন যে কেউ এসে বসতে পারে না কেন? একমাত্র ব্রেকআপের পর নিঃসঙ্গ মানুষেরাই আসতে পারে নিজের সঙ্গে কথা বলার জন্য। এক কাপ কফির সঙ্গে স্মৃতিকে উদ্বুদ্ধ জানা। ভেবেছিলাম চলবে না, কিন্তু কি আশ্চর্য দেখুন, এখন প্রত্যেক সন্ধেবেলায় একা মানুষের ভিড়। কত শত বিচ্ছিন্নতার আশ্রয় হয়ে উঠল আমার এই মেঘ পেয়ালা। আসলে আপনার কনসেপ্টটা অসাধারণ ম্যাডাম। এই পৃথিবীতে প্রথম প্রত্যাখ্যাত মানুষের জন্য নির্দিষ্ট হলো কোনো কফি শপ। নামটাও চমৎকার, মেঘ পেয়ালা। আচ্ছা, কে দিয়েছিল নামটা? আমার প্রাক্তন পুরুষ ও দীপমাল্য বন্দ্যোপাধ্যায়। আচ্ছা। নামটা ওর প্রথম কবিতার বই থেকে নেওয়া। না না, মানে ওকে ছেড়ে দিলেন, অথচ আমি ছাড়িনি, ও আমায় ছেড়ে। আচ্ছা যাই হোক, নামটা অন্য কিছু নিলেও তো হতে পারতো। পারতো, কিন্তু হয়নি। এই যে দেখুন, ওখানে একটা বোর্ড রেখে দিয়েছি আর একটা মার্কার পেন। খুব একা লাগলে, প্রিয়জনকে মিস করলে তার নাম বা কিছু কথা লিখে সই করে দিতে পারেন। ফ্যান্টাস্টিক, অভিনব, দুর্দান্ত আইডিয়া। স্মৃতিকে এত সুন্দর করে রাখা যায় তা আপনার এখানে না এলে বোঝা যেত না। ম্যাডাম, মে আই আস্ক ইউ এ স্ট্রেট কোয়েশ্চেন? কোশ্চেন? বুঝেছি। জানতে চাইবেন তো যে আমার ব্রেকআপটা কেন হলো, তাই তো? হ্যাঁ, মানে তেমনই ধরে নিলে। মিলল না, একদম মিলল না। হি ওয়াজ জিনিয়াস, আমার মতো সাধারণ নয়। ওকে আটকে রাখা মানে জলপ্রপাতকে চৌবাচ্চা এনে পুড়ে ফেলা। আচ্ছা, কেন কেন জিনিয়াস? দীপমাল্য কি নয় বলতে পারেন? ও রামকিঙ্করকে লিওনার্দো দা ভিঞ্চির জন্মান্তর মনে করে। ও মনে করে রবীন্দ্রনাথ পৃথিবীর শ্রেষ্ঠ সুরকার। ও বলতো নাটকের জন্য রবীন্দ্রনাথের আরও একটা নোবেল পাওয়া উচিত ছিল। ফ্যান্টাস্টিক। যদিও এগুলো নতুন ভাবনা নয়। আচ্ছা, মানে উনি আসলে কি, মানে ওনার পরিচয়টা? আচ্ছা, এই মেঘ পেয়ালা কফি আপনার কেমন লাগে? চমৎকার, চমৎকার। আর কফির সাম্রাজ্যে আপনার এই অভিনব প্রিপারেশন, সত্যি অভিনব, খুব ইনোভেটিভ। দীপমাল্য একজন প্রকাশক। আচ্ছা, অথচ বললেন ওর কবিতার বই থেকে মেঘ পেয়ালা নামটা নেওয়া। হ্যাঁ, কবিতা লিখলে ওর সময়ের অন্যতম কবি হতো সন্দেহ নেই, কিন্তু প্রকাশক হয়ে গেল। ওর এখন বিরাট প্রতিষ্ঠান। জানেন, আমরা স্বপ্ন দেখতাম ওর বইয়ের দোকানের এক কোণে ছোট্ট একটা কফির আয়োজন থাকবে। বাহ, সেটা সামলাবো আমি, আর ও দেখবে ওর বইয়ের বিপণন। তাহলে এখন দুজন দু প্রান্তে, দুটি স্বপ্ন, অথচ আলাদা আলাদা। মানে ওনার বইয়ের দোকান, মানে বই থাকলো তাতে, আর কফি ঘরটা বানালেন আপনি। তা আপনি কেন বা আপনাদের ব্রেকআপ হলো? ও অবিশ্বাস, সন্দেহ, অমূলক দোষারোপ। জানেন, সম্পর্ক ভেঙে যাওয়ার কিছু ট্রিগার পয়েন্ট থাকে। যেমন ধরুন, ছোটোখাটো অভিমানে রাগ বেড়ে যাওয়া, সঙ্গীর যে কোনো আচরণে যদি রাগের কারণ হয়, ভালো মন্দ বিচার না করে যদি সঙ্গী আপনাকে ক্রমাগত দোষারোপ করে, তাহলে ধরেই নিতে হবে যে বিচ্ছিন্নতা নিশ্চিত। আমাদেরও তাই হয়েছিল, ক্রমাগত ভুল নিয়ে চাপা চাপি। এক দুজনের কথা যদি ক্রমশ ঘুরিয়ে আসে, তাহলে ছেড়ে না গিয়ে উপায় কি বলুন? এবং ইগো, ওই ইগো থেকে সন্দেহ তৈরি হয়, আর সন্দেহ থেকে ব্রেকআপ। জানেন, একেবারে একেবারে এই ঝোঁকের মাথায় এই কফি শপটা বানিয়ে ফেললাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি অবশ্য আপনার এই ব্রেকআপ জনিত বিষয়টি জানতাম না, কিন্তু একটা ম্যাগাজিনে বিচ্ছিন্ন মানুষের কফি ও স্বপ্ন রচনাটি পড়ে ছুটে এলাম এখানে বিষয়টা বুঝতে। ও, ম্যাডাম, আপনি খুব অসাধারণ। ধন্যবাদ। হ্যাঁ, সুন্দর বা বিউটিফুল বলেননি এই না, রক্ষে। না সুন্দর না বলে উপায়ও নেই, কিন্তু আপনার ব্যক্তিত্ব সংযোগের
সৌন্দর্যকে ছাপিয়ে গেছে, অনেকটা আকাশ ছাপিয়ে শরতের মেঘের মতো। কাবি করছেন তাই তো? না, ঠিক তেমন নয়, তবে মনটা খুব হালকা লাগছে, খুব ভালো লাগছে। ইমপ্রেস করার চেষ্টা করছেন? ইমপ্রেস যদি করি তাতে আপত্তি আছে? আপনি এখন কমিটেড, মানে ব্রেকআপের পর নতুন কোনো? না, একা। ব্রেকআপ হওয়ার পর ভেবে দেখলাম ব্রেকআপ মানে মুক্তি। একটা যেমন দুঃখ আছে, পাশাপাশি একটা মুক্তিও। একলা আমি দিয়ে পৃথিবীটাকে ভরাট করে দেওয়া। ম্যাডাম, আপনি কোথায় সাধারণ? কি ভালো বললেন, মুক্তি। সত্যি তো একটা নিজের মতো। আপনি আপনার গার্লফ্রেন্ডকে মিস করেন? মিস করি, করতেই হয়। কিন্তু আমি জানি পৃথিবীর সব কিছু দিয়েও আর ফেরা যায় না, যাবে না। উঠুন, এগিয়ে যান, মার্কার পেনটা নিয়ে হোয়াইট বোর্ডে নামটা লিখুন। আর এখন যদি সে এসে দাঁড়ায় তবে কি বলবেন সেটাও লিখুন। আমি বলবো কি বলবো। তবে মেয়েটির কোথাও ভনিতা নেই, স্ট্রেট, মুখের ওপর নিজের মতকে প্রকাশ করতে দ্বিধাবোধ করেনি। পাশাপাশি অবশ্য তার অধিকার হচ্ছে গেল, তাই ওকে হারালাম। আমি জীবনটা নতুন করে সাজাচ্ছি। শুধু যে কফি শপ বানিয়েছি এমন নয়, এখানে নো হর্ন জোন করতে পেরেছি। খেয়াল করেছে নিশ্চয়ই। আর এখানে ওই বাইরে সামনেটায় একটা ছোট্ট নার্সারি খুলব। উপহারের জন্য গাছ রাখা হবে। চলে যাওয়া মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়ে গাছ বসানোর ব্যাপারে ভাবছি। রিয়েলি অসাধারণ। কিন্তু গাছ বসাবেন কোথায়? জায়গা মানে কোথায় রাখা হবে গাছেতে? এখানে একদিন কফি খেতে এসে একটি মেয়ে আমার এই কনসেপ্টটা শুনে খানিকটা জায়গা দিয়েছে বাঁকুড়ার একটা গ্রামে, এবং ওখানেই। আপনি দেখেছেন সেটা? হ্যাঁ, ওই মেয়েটাই নিয়ে গেল আমায়। আচ্ছা। একটা লং ড্রাইভ, গান আর হাইওয়ের সঙ্গে বন্ধুতায়। বাহ। প্রথম গাছটি ও তার চলে যাওয়া বন্ধুর নামে উৎসর্গ করলো। আচ্ছা। ছোট্ট একটা নেম প্লেট, তাতে লেখা হলো, অরূপকে মনে রেখে দীপান্বিতা, তুমি আমার চৈত্রের শাল গাছ। দীপান্বিতা? মেয়েটি নাতি দীর্ঘ, শ্যামলা, চোখে কালো প্রেমের চশমা, গালের বাঁদিকে একটা তিল, শাড়ি পরতে ভালোবাসে, প্রিয় খাবার চাইনিজ, ভীষণ সমুদ্র ভালোবাসে। না না, মানে কি নিয়ে যেন। জায়গাটা একসময় ওকে গিফট করেছিল ছেলেটি। ওরা একসঙ্গে নিরিবিলিতে কাটাবে বলে একটা বাংলো করবে ভেবেছিল। হয়নি। জায়গাটা থাকলো, অথচ সম্পর্কটা থাকলো না। বাংলো? হ্যাঁ। জায়গাটার পশ্চিম দিকে একটা মাঠ পেরিয়ে দূরে সীমান্ত পেরিয়ে একটা দিঘি, প্রচুর পাখি। আচ্ছা ম্যাডাম, মেয়েটি বলেনি যে সীমান্ত ডাক নাম হলো সাঁঝবাতি? আপনি মানে অরূপ? হ্যাঁ। মেয়েটি কি আপনাকে এত ভালোবাসে এখনো? ম্যাডাম, দীপান্বিতাও আমার জন্য ওই জায়গায় একটা গাছ উৎসর্গ করেছে। হ্যাঁ, পৃথিবীটাকে সুন্দর করতে চাই অরূপ। প্রিয় মানুষের প্রতি গাছ উৎসর্গ করে সবুজ একটা স্মৃতির জায়গা বানাতে চাই। ম্যাডাম, কেমন যেন অলিক মনে হয় সবকিছু। ইচ্ছে করছে আরো একবার ফিরে যেতে, আরো একবার দীপার কাছে গিয়ে নতুন ভাবে চেয়ে দেখতে ওকে। না 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 না, আবার সেই বিরোধ, সন্দেহ, ঝগড়া, ভুল বোঝাবুঝি। না ম্যাডাম, না। পৃথিবীর সব সম্পর্ক কোথাও গিয়ে থামিয়ে দিতে হয় বলেই স্মৃতি তাদের বাঁচিয়ে রাখে। ওই বোর্ডটায় প্রিয়জনের নাম লিখতে গিয়ে সবাই আশা রাখে এই মেঘ বেলায় একদিন তার ছেড়ে যাওয়া মানুষটা আসবে, হাতের লেখা চিনতে পারবে, সামান্য নিস্তব্ধতা, তারপর হয়তো। আচ্ছা, হয়েছে এমন কখনো নাম লিখতে গিয়ে খুঁজে পেয়েছে তার চলে যাওয়া মানুষকে? হয়েছে। এরকম অন্তত 10 জন লিখতে গিয়ে হাতের লেখা ও নাম লেখা অবাক হয়ে গেছে। মেঘ পেয়ালায় নতুন ভাবে জীবন সংশোধিত হয়েছে। আবার তারা জুড়ে গেছে, যোগাযোগ করেছে। সব ঠিকঠাক করে দুজনে এসে কফি নিয়ে বসে
আমায় অভিবাদন জানিয়েছে, আর আমি মুক্ত হয়ে মেঘ পেয়ালার বারান্দায় দাঁড়িয়ে আনন্দের সার্থকতা খুঁজে পেয়েছি। বাহ, সত্যি ম্যাডাম, আপনার এই অসাধারণ ভাবনায় এই শহর কত মানুষকে ফিরিয়ে দিল আবার তাদের নিজের মানুষের কাছে। আপনি যাবেন একদিন? হ্যাঁ, চলুন না, দীপানন্দ তো আপনাকে খুব মিস করে। আপনার মেঘ পেয়ালা সেই মিসিং থিং বলুন। হ্যাঁ, তা বলতে পারেন। আচ্ছা আচ্ছা, সেই জায়গায় গাছের ব্যাপারে দীপমাল্যকে কিছু উৎসর্গ করেননি? কোনো গাছ, প্রিয় নাই, না বলা কথা? না, মনে হয় কত কিছু বলার বাকি থেকে গেল। আর এখানে একটা ডাক বাক্স আছে, কিছু মনে হলে লিখে যাওয়ার বন্দোবস্ত রয়েছে। এই সব চিঠি এই সময় শূন্যতার গম্বুজ। আচ্ছা, উঠি ম্যাডাম, অনেক কথা হলো, ভালো লাগলো। কি বলে যে ধন্যবাদ জানাই আপনাকে। দীপান্বিতাকে বলবো যে আপনার সঙ্গে দেখা হয়েছিল? না 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 না, অবশ্য আমার খুব সেই গাছটার সামনে দাঁড়াতে ইচ্ছে করে। জানেন, প্রত্যেকটা কবির নিজস্ব একটা গাছ থাকে। যেমন ধরুন, শক্তি চট্টোপাধ্যায়ের শাল গাছ, রবীন্দ্রনাথের তাল গাছ, জীবনানন্দের হিজল। দীপান্বিতার সেই আমাকে উৎসর্গ করা গাছটার সামনে দাঁড়াতে খুব ইচ্ছে করছে। চলুন না, আমরা কিছুদিন বাদে কয়েকজন যাচ্ছি প্রিয় মানুষকে সবুজ করে দেব বলে। তার আগে আপনাকে একটা জিনিস দিতে চাই। জিনিস? আমাকে কেন? ধরুন, এটা একটা কবিতার বই। ধরুন ধরুন ধরুন, কবিতার বই। কবিতার বই? খুলুন, নিন, দেখুন। বইটি দীপমাল্যর, উৎসর্গের লেখা। উজ্জয়িনী তোমাকে মেঘ মনে করে। হ্যাঁ, দ্বীপের প্রকাশনাটা আমি কিনে নিয়েছি, ওকে বাঁচিয়ে দিয়েছি বলতে পারে। দেউলিয়া হয়ে গেছিল স্বপ্নের বইগুলো ছাপাতে গিয়ে। সব ছেড়ে দিয়ে আবার কবিতার কাছেও ফিরে গেছে। আমাকে অনুরোধ করেছিল আপনাকে ওই উৎসর্গীকৃত বইটি কোনো এক দুপুরে গিয়ে দিয়ে আসার। তাই আপনি? অথচ এতক্ষণ বলেননি, চেপেছিলেন আপনি। তাহলে আমরা বন্ধু। প্রকাশনাটা আমি কিনেছি ওর ধার দেনা শোধ করে বন্ধুকে বাঁচিয়ে দেব। দীপান্বি এখন আমাকে প্লিজ নিয়ে চলুন। অরূপ, অরূপ, আপনি তো দীপান্বির সন্ধান জানেন, যাবেন না? থাক। উজ্জয়িনী, উজ্জয়িনী, ব্রেকআপ বলে আসলে কিছু হয় না, কিন্তু ব্রেকআপ না থাকলে বোঝা যায় না যে কে কাকে কতখানি ভালোবেসেছিলাম। পারবেন না উজ্জয়িনী দীপকে আরো একবার কাছে রেখে নিতে, সব বিরোধ মিটিয়ে? আপনিও তো দীপান্বিতার কাছে। পারি, হয়তো পারতাম, কিন্তু আমি বিবাহিত এখন ম্যাডাম, এখন আর তা হয় না। অরূপ, আমি যে বিষাদ কাটানোর জন্য আরো একটা সম্পর্কে জড়িয়ে পড়েছি, কি করে ফিরবো বলুন? একটু অপেক্ষা রাখতে পারলেন না? সামান্য অপেক্ষা, একটা ক্ষমা, একটু আগলে রাখা, একটু সহ্য, একটু সহিষ্ণুতা, সামান্য ধৈর্য। অপেক্ষা করলে আমি পাগল হয়ে যেতাম। না অরূপ, আমি পারিনি, পালিয়ে বাঁচতে চেয়েছি। আপনি এখন কমিটেড টু অনিক মল্লিক, একজন স্কলার। হ্যাঁ, কি করে জানলেন? কি করে জানলাম? আপনি হয়তো এটা জানেন না যে ওই থিসিসটা মাত্র সামান্য কিছু টাকায় লিখে দিয়েছিল দীপমাল্য। কি বলছেন, কি বলছেন অরূপ? হ্যাঁ, ঠিকই বলছিলাম। দেউলিয়ায় নিঃস্ব হয়ে যাওয়ায় নিচের প্রতিভা বিক্রি করছে দীপমাল্য। খবর রাখেন উজ্জয়িনী, কি না হয় বই পাড়ায়। দীপমাল্যর প্রকাশনায় নিজের বই প্রকাশ করতে গিয়ে আলাপ হয়েছিল ওদের। আপনার সঙ্গে অনেকের সম্প্রতি যোগাযোগের খবর দীপমাল্য অনেকের কাছেই পায়। অরূপ, এটাও সম্ভব? ওর থিসিস নিয়ে? ম্যাডাম, আমার সঙ্গে দীপমাল্যর কটা মাস আগে ট্রেনে আলাপ।
আমি বাঁকুড়ায় ওই স্বপ্নের জায়গাটা দূর থেকে শুধু দেখতে গিয়েছিলাম। ফেরার পথে ছেলেটিকে দেখে পরিচয় করে ভালোবেসে ফেলেছি। ও এখন আমার বন্ধু। ও ফিরছিল বইমেলা থেকে বিধ্বস্ত এক স্বপ্ন নিয়ে। প্লিজ আপনি আপনাকে উৎসর্গ করার বইটার সূত্রে সব জানতে পেরেছি। সত্যকে আমরা অসহ্য মনে করে দূরে সরিয়ে দিই, যেমন দীপাকে সরিয়েছেন আপনি। অথচ আলাপের প্রথমে আপনি বলেছিলেন ও আপনাকে ছেড়ে গিয়েছিল। মাঝে মাঝে মিথ্যেকে তোমরা সত্য মনে করে সহ্য করতে অভ্যস্ত হয়ে উঠি। আর একটা ব্রেকআপ ম্যাডাম। অনেককে ছেড়ে বেরিয়ে আসতে পারবেন না ম্যাডাম? পারবেন না দীপকে ডেকে নিতে? ম্যাডাম, কবিতার কাছে ফিরে যান। মেঘ পেয়ালায় ডুবিয়ে দিন দ্বীপের স্বপ্ন, ভালোবাসা, অলিক উষ্ণতা। জানেন, আমাদের প্রত্যেকের জীবনে একটা করে মেঘ পেয়ালা থাকে, একটা ব্রেকআপ থাকে প্রাচীন উড়াল পুলির মতো, একটা ভুল থাকে, অথচ সেটাকে পেরিয়ে যাওয়া যায় না। যায় ম্যাডাম, যায়। যায় বলেই আপনি কফি শপ বানিয়েছেন। আসলে প্রতিটা সম্পর্ক ভেঙে যায় বিপরীত মানুষের অপরকে খনন করার প্রবৃত্তি থেকে। এই ছেলেটাকে সম্পূর্ণ না বুঝে আপনি কষ্ট দিয়েছেন। প্লিজ প্লিজ আমাকে বলবেন না। আমি কষ্ট দিয়েছি, কিন্তু নিজের তো কষ্ট কম পাইনি। তাই এখন আমার একমাত্র ধারণা, আশ্রয়, ধারণার ভিতর বেঁচে থাকা, ধারণার ভিতরে একজন সবচেয়ে নিরাপদ। না, উজ্জয়িনী ফেরেনি। আমিও দীপান্বিতার কাছে ফিরে যাইনি। এই শহর, কফি শপ, ডাক বাক্স, টানা রিক্সা, সব মিলিয়ে স্মৃতির এফিটা আমাদের স্বপ্নভঙ্গ প্রেমের স্মৃতি। আবার সম্পর্ক থেকে বেরিয়ে এসে আমি একা হলাম। অনেক চলে গেল, আমি ফিরেও দেখিনি। মেঘ পেয়ালার এই নির্জন দুপুরে আমার ব্রেকআপের দুঃখ ভাসিয়ে দিচ্ছি। তবে যদি দীপমাল্য কোনোদিন এখানে কফি খেতে আসে, আমি হয়তো ফিরে যাব। ও যে আমায় উজান বলে ডাকতো, আমি ভালোবেসে বলতাম তুমি আমার আজান। মেঘ পেয়ালা আমার সেই সামান্য মন খারাপ, যা না থাকলে বোঝাই যায় না আমাদের একটা মন ছিল, এখনো আছে, সেটা থেকে যায় মেঘের মধ্যে। নমস্কার। এতক্ষণ আমরা শ্রুতি নাটক শুনলাম, সেরা জুটির শ্রুতি নাটক। অংশগ্রহণ করেছিলেন শ্রীমতী মলি দত্ত ও শ্রী সুরাজ মুখার্জি। মলি দত্ত শুধু একটি নাম নয়, বরং বাংলা ভাষার প্রতি ভালোবাসার এক মূর্ত রূপ। আর শ্রী সুরাজ মুখার্জি, তিনি নাট্যজগতের এক আকর্ষণ। শিল্পীদের হাতে সম্মান তুলে দিচ্ছেন সম্পাদক রবি দত্ত মহাশয় এবং শ্রীমতী চিত্রা দত্ত। অনেক অনেক করতালি শিল্পীদের অসাধারণ অনুষ্ঠানের জন্য। আমাদের সঙ্গে যারা রয়েছেন, প্রদীপ ভট্টাচার্য এবং প্রিয়দর্শিনী দত্ত, তারা মঞ্চে
অসংখ্য ধন্যবাদ প্রদীপদাকে, প্রিয়দর্শিনীকে এবং সমগ্র দর্শক মণ্ডলীকে। শুভরাত্রি, নমস্কার। এরপরের গানের অনুষ্ঠান সাংঘাতিক একটা জগৎসম্প গান। এবং শ্রীমতী চিত্রা দত্ত। অনেক অনেক করতালি শিল্পীদের অসাধারণ অনুষ্ঠানের জন্য। আমাদের সঙ্গে যারা রয়েছেন, প্রদীপ ভট্টাচার্য এবং প্রিয়দর্শিনী দত্ত, তারা মঞ্চে। অসংখ্য ধন্যবাদ প্রদীপদাকে, প্রিয়দর্শিনীকে এবং সমগ্র দর্শক মণ্ডলীকে। শুভরাত্রি, নমস্কার। এরপরের গানের অনুষ্ঠান সাংঘাতিক একটা জগৎসম্প গান।